আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, আশা রাখছি সকলেই ভালো আছেন। সকলকে আমন্ত্রণ জানাই বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত আমাদের নিয়মিত আয়োজন, রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। এবং আজ আমাদের 53তম পর্ব। দর্শক, আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। বরাবরের মতো আজও আমরা বিভিন্ন রকম রিউমেটিক ডিজিজ নিয়ে কথা বলবো, এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু দর্শক নকটার্নাল লেগ ক্র্যাম্পস ও রেস্টলেস লেগ সিনড্রোম, রাত্রিকালীন বাত, উপসর্গ এবং প্রতিকার। সারাদিনের কর্মব্যস্ততা, ক্লান্তি, অবসাদ শেষে রাতে যখন আমরা ঘুমাতে যাই, তখন যদি বাত ব্যথাজনিত কারণে আমাদের ঘুমটাই হারাম হয়ে যায়, তাহলে সেই ক্লান্তিগুলো কিন্তু রয়ে যায় এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এছাড়াও নানা রকম জটিলতা পরবর্তীতে তৈরি হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত জানবো এবং সাথে জানবো সমাধানও। আজ আমার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আমাদের আজকের গেস্ট এক্সপার্ট, ডক্টর এমডি জাহিদ আমিন স্যার। তিনি কনসালটেন্ট অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, সেন্ট্রাল পুলিশ হসপিটাল, ঢাকা। স্যার, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি সেই সাথে বাংলাদেশ নিউমাটোলজি সোসাইটি এবং যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। এবং শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাতে চাই স্যার আপনাকে, আমাদের আজ টিভি টিমের পক্ষ থেকে, ডেল্টা ফার্মার পক্ষ থেকে এবং বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির পক্ষ থেকে আপনার মূল্যবান সময় থেকে স্যার আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা আজ খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, এবং এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো অনেক সাধারণ মানুষ, অনেক রোগী যারা আক্রান্ত আছেন তারাও হয়তো জানেন না এই বিষয়গুলো নিয়ে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে জানা প্রয়োজন। তার আলোচনায় সঙ্গী হব। তবে তার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই দর্শকরা কিভাবে আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক যারা আমাদের নিয়মিত দর্শক আছেন, তারা নিশ্চয়ই জানেন আমাদের লাইভ সেশন শুরু হওয়ার পর আমাদের কমেন্ট সেকশনে কিন্তু নাম, বয়স এবং সমস্যার কথা একটু বিস্তারিত লিখে জানালে আমরা চেষ্টা করি সেই সমস্যার সমাধান দিতে। আজও তার ব্যতিক্রম নয়। আপনারা চাইলে আমাদের আপনাদের সমস্যার কথাগুলো জানাতে পারেন। দর্শক, আমাদের রাজ টিভি হেলথ থেকে সরাসরি দেখছেন, এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু এই আলোচনা পরবর্তীতে সেখানে পেয়ে যাবেন। দর্শক, আমাদের আজকের লাইভের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসি। আমি চলে যাই আমাদের মূল আলোচনায়, ডক্টর এমডি জাহিদ আহমেদ স্যারের কাছে। তার কাছে আমার প্রথম প্রশ্ন স্যার, আমাদের আলোচনার বিষয়বস্তু আজ নকটার্নাল লেগ ক্র্যাম্পস এবং রেস্টলেস লেগ সিনড্রোম, রাত্রিকালীন বাত, উপসর্গ এবং প্রতিকার নিয়ে কথা বলবো। তবে তার আগে একটু জানতে চাই, নকটার্নাল লেগ ক্র্যাম্পস এবং রেস্টলেস লেগ সিনড্রোম এই দুটো বিষয় কি স্যার? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আহ, আজকের এই প্রোগ্রামের জন্য যে টপিকসটা ঠিক করা হয়েছে এটা আমি বলতে পারেন যে সিলেক্ট করেছি। কারণ হলো আমরা আমাদের আমাদের রিউমাটোলজি প্র্যাকটিসে বা আমরা যে সমস্ত রোগীকে দেখি তাদের অনেকেরই আমরা দেখি যে এই ধরনের একটা সমস্যা, যে রাত্রেবেলায় তাদের ঘুম হতে চায় না, এবং সেই ঘুমের ব্যাঘাত ঘটার জন্য তারা কারণ না খুঁজে প্রায়ই ঘুমের ওষুধের আশ্রয় নেন। এবং দেখা যায় যে আহ বিভিন্নভাবে তারা অনেক মানে একের পর এক ডাক্তারের কাছে ঘুরতে থাকেন। এই সেই খুব সামান্য সমস্যা কিন্তু সেটা সমাধান হতে চায় না। কিন্তু এটা খুব কমন, আমি বলবো খুবই কমন। সেই জন্য এটা একটু জানা পেশেন্ট, এবং আমি মনে করি যে ডাক্তারদেরও জানাটা জরুরি। শুধু পেশেন্ট না, আমাদের অনেক ডাক্তারদের মধ্যে সচেতনতার অভাবে এই এই জিনিসটার ডায়াগনোসিসটা মিস হয়ে যায়। তো প্রথম যেটা লকটার্নাল লেগ ক্র্যাম্প, আসলে রাত্রিকালীন বাত বলতে কিন্তু আমরা এগুলোকেই বোঝাচ্ছি, মানে যেহেতু এই ধরনের সমস্যাগুলো রাত্রিকালে বেশি হয়, সেজন্য এটাকে বোঝাচ্ছি। এই নকটার্নাল লেগ ক্র্যাম্প এই কথাটার লিটারেল ইংলিশ থেকে যদি বাংলা করি তাহলে হয় যে রাত্রের মাংসপেশির সংকোচন, এই ধরনের বাংলাটা আসে। আসলে রাত্রে যদি ঘুমানোর সময় বা ঘুমানোর পরে তীব্রভাবে কোনো মাংসপেশি সংকুচিত হয়ে একটা ব্যথা তৈরি হয়, তাহলে এই অবস্থাটাকে আমরা বলি নকটার্নাল লেগ ক্র্যাম্প। কিন্তু ইন্টারেস্টিংলি এটা যে শুধু রাত্রেই হবে তা কিন্তু না, এটা সারা দিনের অন্যান্য সময়েও হতে পারে, যদিও রাত্রেই বেশি হয়। এবং এই শুধু
একটা নির্দিষ্ট মাংসপেশি এখানে সংকুচিত হবে এরকম না। এটা বিভিন্ন জায়গার মাংসপেশি সংকুচিত হতে পারে, তবে সাধারণত আমরা হাঁটুর নিচের অংশের যে মোটা মাংসগুলো আছে এইগুলোর ক্ষেত্রে বেশি জিনিসটা দেখা যায়। হঠাৎ করে তীব্র একটা সংকোচন হয় সেখানে, এবং তীব্র ব্যথা তৈরি হয়। আর রাত্রে দেখা গেছে যে পেশেন্ট বা রোগী উনি ঘুমিয়ে গেছেন, ঘুমানোর মধ্যে এই তীব্র ব্যথার কারণে উনি জেগে ওঠেন, তার ঘুমের ব্যাঘাত ঘটে। এবং অনেক সময় এত তীব্র হয় যে কারো কারো কয়েক সেকেন্ড থাকতে পারে, কয়েক মিনিট থাকতে পারে, কিন্তু পরবর্তীতেও অনেকের এটা এই ব্যথাটা উম, থাকতে পারে, 2-3 দিন পর্যন্ত থাকতে পারে, এত তীব্র হয়। এবং তখন দেখা যাচ্ছে যে ওই মাংসটাকে, শক্ত মাংসটা হাত দিলেও বোঝা যায় যে এখানে একটা মাংস শক্ত হয়ে আছে। এবং সেটাকে জোর করে সেই মাংসপেশি সংকোচনটাকে প্রসারিত না করলে এই এটা রিলিফ হতে চায় না। তো এইটা হচ্ছে নকটার্নাল লেগ ক্র্যাম্পের সহজ বাংলায় যদি বলি। এরপরের যে বিষয়টা সেটা একটু জটিল, রেস্টলেস লেগ সিনড্রোম। এইখানে যে জিনিসটা হয় যে রাত্রে ঘুমাতে যাবার সময় উম আমাদের আহ পায়ের মাঝখানে, পায়ে বিশেষ করে আপনার লোয়ার লিম্বে, অনেক সময় এটাও হাঁটুর নিচের অংশগুলোতে একটা আনপ্লিজেন্ট সেন্সেশন হয়। আনপ্লিজেন্ট সেন্সেশনের কারণে এই পাটাকে মুভ করার একটা আর্জ তৈরি হয়, যে পা নাড়ানোর একটা আর্জ তৈরি হয় পেশেন্টের মধ্যে, এবং এই প্রক্রিয়াটা করতে গিয়ে তার ঘুমের ব্যাঘাত ঘটে এবং ঘুম আসতে চায় না। অনেক রোগী অনেকভাবে ব্যাখ্যা করেন। যেমন অনেকে বলেন যে মনে হচ্ছে কি যেন হেঁটে যাচ্ছে পায়ের মধ্যে দিয়ে। অনেকে বলেন যে এখানে চুলকাচ্ছে, অনেকে বলেন যে কে যেন টান দিচ্ছে পায়ের মাঝখান পাটা। এবং বেশিরভাগ রোগী কথা স্পষ্ট বলেন যে না, এটা শুধু চামড়ায় না, বরং মাংসপেশির ভিতরে, অনেক ভেতরের থেকে জিনিসটা আসছে। এরকম একটা কথাও তারা অনেকেই বলে থাকেন। তো এই জিনিসটাতে যেটা হয় যে যেহেতু এই সমস্যাটার কারণে উনি রাত্রে, এটা বেশিরভাগ কিন্তু যখন বিশ্রাম নিতে যায় মানুষ তখন হয়। এটা যখন সে অ্যাক্টিভিটির মধ্যে থাকে, সারাদিনের অন্যান্য ব্যস্ততার মধ্যে থাকে, তখন কিন্তু হয় না। যখনই উনি বিশ্রাম নিতে যাচ্ছেন তখনই এই ধরনের ঘটনাটা ঘটে। এবং এই জন্য তার বিশ্রাম ঠিক মতো হয় না, তার ঘুমের ব্যাঘাত ঘটে, ঘুম আসতে চায় না। অনেকেই এই জন্য ঘুমের ওষুধ খেতে থাকে, যেটা খুবই অস্বাস্থ্যকর হয়। ঘুমের ওষুধ এটার আসলে বিকল্প নয়, মানে এটা ওষুধ না। এবং আরেকটা হচ্ছে যে উম এই কারণে তার দিনের বেলাতেও কিন্তু তাদের অনেকের ফ্যাটিক থাকে, যে দিনের বেলাতেও তার কাজ কার্যক্ষমতা নষ্ট হয়। তো সাদা বাংলায় বললে এইভাবে আমরা এই দুইটা কন্ডিশনকে বলতে পারি। অসংখ্য ধন্যবাদ ডক্টর এমডি জাহিদ আমিন স্যার, চমৎকার ভাবে আমাদের খুব দুটো কঠিন শব্দের ব্যাখ্যা দিলেন। এবং স্যার কিন্তু খুব চমৎকার ভাবে বুঝিয়ে বললেন যে নকটার্নাল লেগ ক্রাম্পস এবং রেস্টলেস লেগ সিনড্রোম দুটো বিষয় আসলে কি। এবং আমার মনে হয় এটা এই সমস্যায় ভোগেন অনেক মানুষ। এবং অধিকাংশ ক্ষেত্রে স্যার যেটি বলছিলেন যে রোগীরাও সচেতন নয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসকরাও হয়তো এই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত হন না। কিন্তু এখন হয়তো সময় এসেছে এই বিষয়গুলো নিয়ে ভাবার। স্যার একটু যদি এবার জানতে চাই নকটার্নাল লেগ ক্র্যাম্পস নিয়ে, স্যার যেটি বলেন যে একটা খুব তীব্র যন্ত্রণা হয়, একটা মাংসপেশির সংকোচন জনিত, এবং আমরা জানি যে মাংসপেশির সংকোচন জনিত যে ব্যথাগুলো এগুলো কতটা তীব্র হয়, এবং এই ব্যথা স্যার বললেন যে অনেক সময় এটা পারসিস্ট করে 3 দিন পর্যন্ত থাকতে পারে। এই 3 দিন পর্যন্ত এত তীব্র ব্যথা নিয়ে আসলে চলা খুব কঠিন। তো এই সমস্যার সমাধান পেতে গেলে আসলে স্যার একটু গোড়ায় আমরা যেতে চাই স্যার, কারণটা একটু জানতে চাই। তো আমি একটু কারণ সম্পর্কে এবার আপনার কাছ থেকে জেনে নিবো স্যার, নকশনাল লেগ ক্র্যাম্পস এর কারণটা কি? নকশালের লেগ ক্র্যাম্প মানে বেশ কমন। আমি যেটা বলছিলাম যে প্রায় আহ, একটা স্টাডিতে আছে যে 50, 50 ভাগ, 50 বছর বয়সের উপরে প্রায় 40% মানুষের এটা হতে পারে। এবং ইন্টারেস্টিংলি এটা কিন্তু বাচ্চাদের এবং যদিও 8 বছর নিচে কমন না, কিন্তু বাচ্চাদের এবং অ্যাডোলেসেন্স এজেও এটা হতে পারে। কারণ যদি আমি খুঁজি, কারণ আহ, উম, আহ, একটা বড় অংশ ইডিওপ্যাথিক, আমরা কারণ খুঁজে পাই না। তবে কিছু কিছু, যেমন কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, আপনার শরীরের রক্তের লবণের যদি পরিবর্তন হয়, সেটা কোনো ওষুধ থেকে হোক অথবা আপনি কোনো কারণে হোক, অথবা কোনো নিউরোলজিক্যাল ডিজিজ যেমন পার্কিনসন্স ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, মানে আহ, আমাদের পা এবং অন্যান্য অংশের যে নার্ভের যে অসুখগুলো আছে সেটা,
অনেক সময় কিডনির যদি অসুবিধা থাকে, যে ক্রিয়েটিনিন বেশি হওয়া, ইউরেমিয়া, এই ধরনের কিডনির অসুবিধা, প্রেগনেন্সি একটা ইম্পর্টেন্ট কজ অনেক সময় বলি। আরেকটা হচ্ছে যে যাদের জন্মগতভাবে কিছু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে, যেমন ফ্ল্যাট ফিট, যে এটা হয়তো আপনারা এমনি বোঝানো যে আমাদের সাধারণ মানুষের যে পা চলার সময় দেখবেন যে মাঝখানের অংশটা একটা আর্চ তৈরি করে, কিন্তু অনেক মানুষের সেটা থাকে না, এটা বলে ফ্ল্যাট ফিট। আরেকটা হলো যে অনেকের জয়েন্ট হাইপার মোবিলিটি সিনড্রোম থাকে, যে মানে আমাদের অনেকেই হয়তো খেয়াল করে দেখবেন যে আমাদের আঙ্গুলটা আমরা কিন্তু সহজে এই যে এইভাবে পায়ে এর সাথে লাগাতে পারি না। ঠিক এরকম ভাবে কিছু কিছু রোগ আছে যেটাতে এই আমাদের জয়েন্ট গুলো খুব ল্যাক্স থাকে, জয়েন্ট গুলো খুব নরম থাকে, খুব সহজেই জয়েন্ট গুলোকে নাড়ায় ফেলা যায়, এটাকে বলা হয় যে জয়েন্ট হাইপার মোবিলিটি সিনড্রোম। তো এই অসুবিধাগুলো যদি কারো জন্মগতভাবে থাকে, তাদেরও কিন্তু এই জিনিসগুলো বেশি হয়। আর কিছু কিছু ঔষধ, যেমন আমরা বলি যে কিছু ইনহেলার, যেটা লাবা বলি আরকি, যেটা হলো যে আমাদের যাদের অ্যাজমা রোগ আছে তাদের জন্য আমরা কিছু ইনহেলার ব্যবহার করে থাকি। ইনহেলার, আবার ডায়ুরেটিক্স বা যেগুলো হচ্ছে প্রেশারের জন্য অথবা শরীরের পানিকে কমানোর জন্য কিছু ওষুধ আমরা ব্যবহার করে থাকি। স্পেশালি পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স, তারপরে হলো হাইড্রোক্লোরোথিয়াজাইড। এছাড়াও অনেক সময় প্রেশারের একটি ঔষধ, যেমন এআরবি বলি, অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার, যেমন আমাদের কমনলি বাংলাদেশে লসারটান, ভালসারটান এসব নামে পাওয়া যায়। এই ধরনের ওষুধগুলোও অনেক সময় এই নকটার্নাল লেগ ক্র্যাম্প করে থাকতে পারে। তার মানে কজ খোঁজার সময় আমাদের দুদিকেই খেয়াল রাখতে হবে, ওষুধ এবং অসুখ। অসংখ্য ধন্যবাদ। সুতরাং আমরা বুঝতে পারলাম আসলে অসুখের কারণে যেমন হয় ঠিক তেমনি ট্রিটমেন্ট পারপাসে বিভিন্ন ঔষধের সাইড ইফেক্ট হিসেবেও কিন্তু নকটার্নাল লেগ ক্র্যাম্পস হতে পারে। স্যার এবার একটু জেনে নিব, আহ, এই যে নকটার্নাল লেগ ক্র্যাম্পস বলছেন স্যার, এই যখন রাতে মানুষ ঘুমাতে পারে না কিংবা এই সমস্যা ব্যথা বারবার হচ্ছে এবং এই সমস্যা নিয়ে রোগীরা আসছেন স্যার আপনার কাছে, তখন স্যার ডায়াগনোসিসটা কনফার্ম কিভাবে করছেন? আসলে এটা আহ, উম, আমাদের হিস্ট্রি নিয়ে এবং কথাটা শুনে আমি যে বর্ণনাটা দিলাম, এই বর্ণনাটাই কিন্তু যথেষ্ট এটা ডায়াগনোসিস করার জন্য। এটার খুব একদম যেগুলো অ্যাডভান্স টেস্ট, বিশেষ করে এটাকে যে টেস্ট দিয়ে করা হয় সেটা হলো পলিসমনোগ্রাফি, এবং পলিসমনোগ্রাফি করার সময় ইলেকট্রোমায়োগ্রাফি করা হয়, সেটা দিয়ে এটা ডায়াগনোসিস করা যায়। কিন্তু এটা আসলে আমি বলবো যে অ্যাডভান্স কান্ট্রি ছাড়া বা আমাদের এখানে এটা খুব প্রয়োজন হয় না, যেহেতু শুনেই এটা বেশিরভাগ সময় ডায়াগনোসিস করা যায়। আর যদি আন্ডারলাইং কন্ডিশন গুলো খুঁজতে যাই, তাহলে অনেক সময় কিছু রক্ত পরীক্ষা, এই যে যে কন্ডিশন গুলো বললাম, রক্তের লবণের পরীক্ষা, ক্রিয়েটিনিন পরীক্ষা, তারপরে হচ্ছে রক্তের কাউন্ট, ব্লাড কাউন্টের পরীক্ষা, এই সবগুলো দিয়ে আমরা কিছুটা বুঝে যেতে পারি। তবে একদম এই কোনো একটা পরীক্ষা করে যে একদম সাথে সাথে এটাকে ডায়াগনোসিস করে ফেলা যাবে, যদি কেউ পরীক্ষা দিয়ে থাকে, এটা আমি মনে করি যে এটা খুব বেশি জরুরি না। এটা এমনি শুনেই একজন ফিজিশিয়ান শুনেই এটা বুঝতে পারবেন যে না, এটা নকটার্নাল লেগ ক্র্যাম্পই হচ্ছে তার। ধন্যবাদ স্যার। সুতরাং আসলে হিস্ট্রি নিয়েই, স্যার যেটি বললেন যে রোগীর হিস্ট্রি নিয়ে কিন্তু এই অসুখটি ডায়াগনোসিস করা যাচ্ছে। তবে এক্ষেত্রে কারণটা খোঁজার জন্য কিংবা অন্য কোনো অসুখ আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। এটি চিকিৎসক সিদ্ধান্ত নেবেন। স্যার এবার একটু জানতে চাই চিকিৎসা প্রসঙ্গে, এই যে নকটার্নাল লেগ ক্র্যাম্পস এর কথা বলছেন স্যার, এটার কি চিকিৎসা রয়েছে? আপনি শুরুতেই বলেছেন যে এই সমস্যা যাদের থাকে তাদের রাতে ঘুমটা ঠিক মতো হচ্ছে না, পরবর্তী দিনেও হয়তো অবসাদ থেকে যাচ্ছে স্যার, এটা তো আসলে আমরা কেউই চাই না। তো এক্ষেত্রে সমাধানটা কিভাবে সম্ভব? সমাধানটা হচ্ছে যে এটা আহ, উম, কিছু ফিজিক্যাল ম্যানুভার আছে, যেমন স্ট্রেচিং এক্সারসাইজ বলি আমরা, যে যে পায়ের যে কাফ মাসেলের সমস্যাটা হয়, সেই কাফ মাসেলটাকে স্ট্রেচিং করা প্রতিদিন একটা এক্সারসাইজ আছে। এটা কিন্তু যে কোনো মানুষ, যদি আপনি নকটার্নাল লেগ ক্র্যাম্প লিখে এখন গুগলে একটু সার্চ দেন যে স্ট্রেচিং এক্সারসাইজ ফর লেগ ক্র্যাম্পস, তাহলে এই এক্সারসাইজ গুলো খুব ভালো করে সব জায়গায় দেখানো আছে। কেউ কেউ দেয়ালে দাঁড়িয়ে, কেউ কেউ পা সোজা করে আমাদের গোড়ালিটাকে যদি সামনের দিকে জোরে পুল করা যায়, তাহলে যে এক্সারসাইজটা হয় এটা সেইটা। তাহলে স্ট্রেচিং এক্সারসাইজ হলো 1 নম্বর এটার চিকিৎসা। যখনই কন্ডিশনটা হবে তখন তো করাই লাগবে। এছাড়াও যদি এটা প্রিভেন্ট করতে হয়, তাহলে প্রতিদিনই তাদের ঘুমানোর আগে অথবা দিনের বেলা দুটো দুটো বেলা এই স্ট্রেচিং এক্সারসাইজ গুলো করলে খুব ভালো হয়। দ্বিতীয় কিছু ঔষধ, আমি বলবো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ঔষধের চাইতে সাপ্লিমেন্টের গুরুত্ব বেশি। প্রথমে সাপ্লিমেন্ট,
যেমন ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট, আপনি হয়তো দেখে থাকবেন আমাদের দেশে একটা ওষুধ খুব কমনলি চলে, যদি অনেক ডাক্তারই আমরা জানি না যে হয়তো অনেকেই দেখা যায় যে এটা লিখে ফেলেন বিভিন্ন কারণে, কিন্তু এটার এই দিক থেকে একটা বেনিফিট কিন্তু আছে, যেমন নিউরো বি বা আমাদের যে ভিটামিন বি 1 বি 6 এর যে কম্বিনেশনটা, এটা কিন্তু এখানে ভালো কম, যদিও বইপত্রে এটাকে বি কমপ্লেক্স হিসেবে লেখা, যেখানে একটা নির্দিষ্ট ডোজে এইটা থাকতে পারে। তবে ওই ভিটামিন বি 1 টু 6 এর আমাদের যে কম্বিনেশনটা পাওয়া যায়, এতে কিন্তু ওই যে অ্যামাউন্টটা চাওয়া হচ্ছে সেই অ্যামাউন্টটা থাকে, সেহেতু ওটা দিলেও এর কিছুটা উপকার অবশ্যই হয়ে যাবে। এছাড়া ভিটামিন ই ক্যাপসুল, এটাও খুব ভালো কাজ করে। আবার ইন্টারেস্টিংলি একটা অ্যান্টিহিস্টামিন যেমন হাইড্রামিন, যেটা বাচ্চাদের ডাইফেডন, ওই যে বাচ্চাদের যেটা সিরাপ, কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হয়, সেটা কিন্তু এই লেগ ক্যাম্পে কাজ করে। আমরা কিন্তু অনেক সময় রোগীদেরকে লেখার পরে দেখা যায় যে তারা এসে তো বাচ্চাদের সিরাপ আমাদেরকে কেন দিচ্ছেন, তো আসলে এইটা এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায়। এটা একটু ইন্টারেস্টিংলি। আর এরপরে আরো কিছু অ্যাডভান্স ড্রাগ আছে, সেটা আমার মনে হয় যে ডাক্তারের সাথে প্রেসক্রিপশন করে তাদের নেওয়া ভালো, যেমন গাবাপেন্টিন। এছাড়াও একটা ড্রাগ বাইরের দেশে খুব কমনলি ইউজ হয়, আমাদের দেশে আল্লাহর রহমতে এটা ইউজ কম, মানুষ এটা কম ইউজ করে, কুইনাইন, যেটা কুইনাইন, এটা এফিকেসি অনেক ভালো, কিন্তু এটার অনেকগুলো সাইড ইফেক্ট আছে, সেজন্য আমরা সহজেই এটা দিতে চাই না। তো আমি আমি আমার পার্সোনাল প্র্যাকটিস থেকে বলবো যে অ্যারাউন্ড 70 to 80% পেশেন্ট কিন্তু আপনার এই যে জাস্ট ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই, এই ধরনের সাপ্লিমেন্ট, এবং কারো কারো শুধু আরেকটু অ্যান্টিহিস্টামিন পর্যন্ত যাওয়া লাগে, এতেই কিন্তু ম্যাক্সিমাম ম্যানেজ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ, খুব সহজ চিকিৎসার কথা স্যার আমাদের জানিয়ে দিলেন। স্যার, এই চিকিৎসাটা কতদিন পর্যন্ত নেওয়া লাগতে পারে স্যার? এটা একদম নির্দিষ্ট ডিউরেশন এখন পর্যন্ত বলা হয়নি, যতদিন সিমটমটা থাকে, তবে আমাদের কমন প্র্যাকটিস হলো 3 থেকে 6 মাস অবশ্যই ব্যবহার করা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের কমেন্ট সেকশনে স্যার কিছু প্রশ্ন এসেছে, অনুমতি দিলে আমি একটু প্রশ্ন নিতে চাই। হ্যাঁ, স্যার, হ্যাঁ। আমাদের একজন দর্শক তারিন রহমান, তিনি লিখেছেন আমার হাত পা আহ ঠান্ডা পড়লে অনেক ব্যথা করে, তা তিনি সমাধান জানতে চান। আর এই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের বাতের সমস্যাগুলো কিন্তু ঠান্ডায় বাড়ে। যেহেতু সাইটোকাইন গুলো ওই সময় জমে শরীরের মধ্যে, সেহেতু এটা ঠান্ডায় বাড়ে। এজন্য এটা উম আপনার কোনো একটা আ আ বাতরোগকে ইন্ডিকেট করছে কিনা এটা বুঝতে গেলে আপনার সাথে আসলে বসে কথা বলে এটা চিকিৎসার সমাধান করা লাগবে। সা সাময়িকভাবে এটুকু বলা যায় যে অ্যা উম আ আ যদি বড় ধরনের অসুবিধা না হয়, তাহলে আপনি সাময়িকভাবে খুব অল্প আ ডোজের কিছু প্যারাসিটামল বা এই ধরনের খেয়ে আপনি দেখতে পারেন। কিন্তু আ এটার সমাধান করতে গেলে এটা আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া লাগবে যে আপনার কোনো বিশেষ বাতরোগ থেকে এটা হচ্ছে কিনা। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ তারিন রহমান আপনার প্রশ্নের জন্য। স্যার, এমডি লেমন মিয়া, তিনি লিখেছেন আমার ওয়াইফ লুপাস পেশেন্ট, আমি কিভাবে ট্রিটমেন্ট পাবো? লুপাসের জন্য এখন আপনি এতে হয়তো জানেন যে লাস্টে যে 10ই মে যেটা গেল, এটা কিন্তু আমাদের লুপাস ডে উদযাপন হলো সারা দেশব্যাপী, আমাদের বিএসএমএ আমাদের ডিপার্টমেন্টের সহ সারা দেশব্যাপী উদযাপন হয়েছে। লুপাসের ব্যাপারে এখনকার চাইতে আগেকার চাইতে চিকিৎসক এবং রোগীদের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে। সেই হিসেবে আমি বলব যে আ এটা জানা এখন খুব কঠিন না। এমনিতে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে আউটডোরে, সেখানে আমাদের লুপাস ক্লিনিক, আলাদাভাবে ডেডিকেটেড লুপাস ক্লিনিক আছে। সাধারণত রবিবার এবং মঙ্গলবার সেই লুপাস ক্লিনিক চালু থাকে। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সেখানে দেওয়া হয়। তো সেই লুপাস ক্লিনিকে আপনি এসে চিকিৎসা নিতে পারেন। এছাড়াও আমাদের আ আ রিউমাটোলজিস্ট এখন পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত রিউমাটোলজিস্ট তৈরি হয়েছেন, তারা প্রত্যেকেই লুপাস চিকিৎসা করতে অত্যন্ত পারদর্শী। আপনার এলাকায় বা আপনি যেখানে থাকেন তার আশেপাশে কোথাও যদি রিউমাটোলজিস্ট এর আপনি ঠিকানা পান, এই চিকিৎসাটা কিন্তু একটু বলে রাখি যে লুপাসের চিকিৎসাটা আ রিউমাটোলজিস্ট একজন ডাক্তারের কাছে করাই আপনার জন্য ভালো হবে। যদিও মেডিসিন স্পেশালিস্ট বা উনারাও এটার চিকিৎসা করতে পারেন, কিন্তু এটা হলিস্টিক কেয়ার যেটা আমরা বলি যে আপনার ভালোভাবে এটার কেয়ার পেতে গেলে আপনার রিউমাটোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ এমডি লেমন মিয়া আপনার প্রশ্নের জন্য। দর্শক যারা দেখছেন, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানবার থাকে, নাম, বয়স এবং সমস্যার কথা একটু বিস্তারিত জানিয়ে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমরা সমস্যার সমাধান দেওয়ার জন্য আছি।
স্যার এ পর্যায়ে আমি একটু রেস্টলেস লেগ সিনড্রোম নিয়ে কথা বলতে চাই। স্যার রেস্টলেস লেগ সিনড্রোমটা কি আপনি আমাদের আলোচনার শুরুতে বলেছেন, এবারের পেছনের কারণটা জানতে চাই। এখানেও রেস্টলেস লেগ সিনড্রোমেরও মানে আবারও আমি একটু মনে করিয়ে দিতে চাই যে নকটার্নাল লেগ ক্র্যাম্পের ব্যাপারটা ছিল এটা, যে রাত্রে ঘুম এসে গেছে রোগীর এবং ঘুমানোর পরে হঠাৎ করে পা শক্ত হয়ে গেল, ব্যথা হয়ে গেল। এটা হলো নকটার্নাল লেগ ক্র্যাম্প। আর রেস্টলেস লেগ সিনড্রোম হলো ঘুম আসতেই চাচ্ছে না, ঘুম আসার শুরুতেই তার একটা অস্বস্তি হয় এবং যে কারণে মানে পাটা নাড়াতে হয়, এটা তাকে ঘুম আসতে বাধা দিচ্ছে। এটা হলো রেস্টলেস লেগ সিনড্রোম। এবং এর যে কারণগুলো তার মধ্যে সর্বপ্রধান একটা কারণ যেটা হলো যে শরীরে যদি আয়রনের স্বল্পতা থাকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। অনেক সময় এটা ওভারলুক করা হয়, আমরা ডাক্তারও অনেক সময় করে ফেলি। তাহলে এই একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিন্তু এটার একটা কারণ। তারপরে কিডনির সমস্যা থাকলে এখানেও নিউরোপ্যাথি, অথবা যদি নার্ভের অসুখগুলো থাকে, মাল্টিপল স্ক্লেরোসিস এই ধরনের পার্কিনসন্স এসব অসুখগুলো থাকে, এবং প্রেগনেন্সি, এসব ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। তবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা একটা খুব কমন এবং নেগলেক্টেড আমি বলবো এই এই ডিজিজের ক্ষেত্রে। ধন্যবাদ স্যার। স্যার এই কাদের মাঝে এই সমস্যাটা বেশি দেখছেন, স্যার আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটু যদি বলতেন। এমনিতে ওভারঅল প্রিভ্যালেন্স অফ লেগ সিনড্রোম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড 5 to 15%, তার মানে কোয়াইট হিউজ অ্যামাউন্ট। এবং আমরা যেটা পাই, আমরা কিন্তু আসলে সব বয়সে মানে এটা আমি বলবো যে বয়স খুব আর সব বয়সে মানে বইয়ে যেমন লেখা যায় ইন এভরি ডিকেডস অফ লাইফ এটা হতে পারে, ঠিক এরকম ভাবে সব বয়সের পেশেন্টদেরই পাই। তবে একটু ইন্টারেস্টিং হলো যে কারো কোনো ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকে, প্রায় 40 to 60% ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে ফ্যামিলিতে অন্য কারো এটা ছিল তাদেরও হয়। ফ্যামিলি হিস্ট্রি নেওয়াটাও একটা গুরুত্ব বহন করে। ধন্যবাদ স্যার। এই যে রেস্টলেস লেগ সিনড্রোমের কথা বলছি স্যার, আপনি বলেছেন যে যখন এই সমস্যাটা হয় তখন তার মুভমেন্ট করার একটা আর্জ তৈরি হয়। স্যার এই উপসর্গটা ছাড়া আর কোনো উপসর্গ কি দেখা দেয় কিনা, উপসর্গগুলো যদি একটু বলতেন। উপসর্গটা আসলে এটাই মেইন উপসর্গ হিসেবে দেখা যায় যে উনি ঘুমাতে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে। আহ, তবে আহ, এই কারণে যেহেতু তার ঘুম হচ্ছে না, তো সেহেতু তো পরের দিনের যেটা যেটা বলছিলাম যে পরের দিনের একটা ফ্যাটিক, এটা নিয়েও অনেকে আসে। তো পরে তার সাথে কথা বলতে বলতে দেখা যায় যে না, তার আসলে ওইটা একটা কারণ হিসেবে কাজ করে। আর একটা হলো যে এটা উনি স্পেসিফিক্যালি বলেন যে রেস্ট নিতে গেলে, তারপরে রাত্রের বেলা বেশি হয় এইসব বলেন আর কি। কিন্তু মূল ইয়েটা সাধারণত ওই পায়ের অস্বস্তির কারণে যে ঘুম আসতেছে না, এটা কিন্তু অনেকেই বলতে চান। অনেকে বলে যে আমার ঘুম আসে না, এই ঘুম আসে না এবং পরের দিন টায়ার্ড লাগে, সারাদিন ফ্যাটিক ফিল করে। অনেকে এসে শুধু ফ্যাটিক ফিল করে, তারপরে এই কথাটার সূত্র ধরে তাকে খুঁজতে খুঁজতে দেখা যায় যে না, উনি আসলে এই আসলে পায়ের এই অস্বস্তির জন্য শেষ পর্যন্ত এটা আমার কাছে সেদিনকে একজন পেশেন্ট এসেছেন, উনি গত 6 বছর থেকে ঘুরতেছেন, সবাই কাছে যাচ্ছেন এবং বাতের চিকিৎসা নিচ্ছেন, ব্যথার কথা বলতেছেন, আসলে তো ব্যথা নাই। পরে যখন তাকে ভালো করে যদি ব্যথা না অস্বস্তি, তখন উনি বলেন যে না, এটা আমার অস্বস্তি লাগে। আল্লাহর রহমতে উনি কিন্তু ট্রিটমেন্ট পাওয়ার পরে একদম কমপ্লিটলি কিওর হয়ে গেছেন। তো আমি বলতে চাচ্ছি যে এটা একটু ভালো করে রোগীর কাছে শুনতে হবে। রোগীরা অনেক সময় যেটা বলে সেটাকেই না ধরে একটু ভালো করে ডিটেলস হিস্ট্রি নিলে, এটারও ক্ষেত্রেও কিন্তু হিস্ট্রিটাই ইম্পর্টেন্ট, হিস্ট্রি নিয়েই ডায়াগনোস করতে হবে। ধন্যবাদ স্যার। স্যার খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, আমাদের দেশে কিন্তু ইনসোমনিয়ার রোগী দিন দিন বাড়ছে এবং অনেক মানুষ ইনসোমনিয়াতে ভুগছে। এবং স্যার আমার মনে হয় যে তার স্যার যেটি বলছিলেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরবর্তী দিনের অবসাদ অর্থাৎ ঘুম না হওয়া জনিত অবসাদ নিয়ে রোগীরা আসছেন। আর সেক্ষেত্রে আসলে এই বিষয়টি নিশ্চিত হওয়া খুবই প্রয়োজন। স্যার যেটি বলছিলেন যে তার ঘুমের সময় যে সমস্যাটা হচ্ছে, তার একটা অস্বস্তি হচ্ছে, পা নাড়ানোর যে সমস্যাটা, তিনি হয়তো পা নাড়ালে কিংবা মুভমেন্ট করলে তার সমস্যাটা হয়তো রিলিফ হচ্ছে সাময়িকভাবে, এই বিষয়গুলো আসলে নিশ্চিত হওয়া প্রয়োজন, জেনে নেওয়া প্রয়োজন। স্যার এবার একটু জানতে চাই, ডায়াগনোসিস আপনি বলেছেন যে এক্ষেত্রে হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস করা যায়, তবে অন্যান্য কোনো প্রাসঙ্গিক কোনো পরীক্ষা, স্যার আপনি বলেছেন যে আয়রন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, এ ধরনের কোনো কজ খোঁজার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন আছে কি স্যার? হ্যাঁ, অবশ্যই মানে রেসিপিং করতে গেলে অবশ্যই আমরা ব্লাড কাউন্ট দেখবো। সিবিসি বলে যে পরীক্ষাটা, সেরাম ক্রিয়েটিনিন, এগুলো দেখতে হবে। আহ মানে মেটাবলিক প্যারামিটার গুলো অবশ্যই দেখতে হবে, এটা দেখে নেওয়া। ধন্যবাদ স্যার। এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসি স্যার, ব্রেস্টের লেগ সিনড্রোমের চিকিৎসা কি?
লেক্সিনিক্সমের চিকিৎসার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হলো যে কিছু আহ উম, ও লাইফস্টাইল মেজার আছে, যেটা আমি অবশ্য পরেও বলবো, প্রতিরোধের ব্যাপারটা। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঔষধের ব্যাপারটা। এখানে ঔষধের ব্যাপারে দু ধরনের ব্যাপার আছে। একটা হলো যে অনেক সময় দেখা যায় যে কারো কারো এই সমস্যাটা অনেক দিন পর পর একবার হয়, খুব ফ্রিকুয়েন্ট হয় না। যেমন কারো 1 মাসে একবার হচ্ছে, বা 2 মাস 2-3 মাস পর পর একবার হচ্ছে, বা মাসে 2বার হচ্ছে, এরকম। যদি ইনফ্রিকুয়েন্ট অ্যাটাক হয় তাহলে কিন্তু আমরা লম্বা সময়ে চিকিৎসায় যেতে চাই না। তখন আমরা বলি যে যে সমস্ত ওষুধ খুব অল্প সময়ে কাজ করে আবার ঠিক হয়ে যায়, ওই ধরনের ওষুধকে তাই কাছে রাখবেন। যেমন লিভোডোপা কার্বিডোপার একটা কম্বিনেশন আছে, কোডোপা নামে আমার দেশে পাওয়া যায়, সিন্ডোপা নামে পাওয়া যায়। এই ওষুধটা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে কাজ করে এবং তার দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া করে না। এবং এই ওষুধের এই মাঝে মাঝে ব্যবহার করা যায়, তো সেই হিসেবে উনি যেদিন হবে বা যখন হবে সাথে সাথে ওই নিয়ে এটা ব্যবহার করবেন। লিভোডোপা কার্বিডোপা যে কম্বিনেশনটা কোডোপা নামে পাওয়া যেতে পারে। তা এইটা উনি হলো যাদের সব সময় হচ্ছে না, আর যাদের আমরা বলি যে সপ্তাহে 2বারের বেশি হয়, এরকম যদি হয় তাহলে তাদের কন্টিনিউয়াস ডেইলি ওষুধ খাওয়ার প্রয়োজন আছে। ডেইলি ওষুধের মধ্যে যেটা একটা যদিও এখনকার লিটারেচারে গাবার পেন্টিনয়েড গুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যে প্রিগাবালিন অথবা গাবাপেন্টিন এই ধরনের ওষুধের ব্যবহারটা বেশি এখনকার লিটারেচারে পাওয়া যাচ্ছে, এটাতে বেশি কার্যকরী বলতেছে। এছাড়াও কিন্তু এই যে ডপামিন অ্যাগনিস্ট, যেটার কথা আমি এখন বলতেছিলাম, যে লিভোডোপা কার্বিডোপা, প্রামিপেক্সল এবং রপিনিরল, এই ধরনের ওষুধগুলো আহ ব্যবহার করা যায় এবং খুবই ভালো ফলাফল, এবং কোনো সাইড ইফেক্ট তেমন নাই বললেই চলে। এই অল্প কিছুদিনের মধ্যে এটা শরীরে সেও নেয়। এটা এগুলো ব্যবহার করা যায়। এছাড়াও রেয়ার ক্ষেত্রে আরো কিছু ওষুধে, সেটা আমার মনে হয় যে ওইটা একটু অ্যাডভান্স ইয়েতে চিকিৎসকের শরণাপন্ন হয়ে নেওয়াই ভালো, কিন্তু আহ, মূল যদি বলি তাহলে এই কয়টা ওষুধই কিন্তু হেল্পফুল। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা সবসময় প্রতিরোধটা কিভাবে করতে পারা যায় সে বিষয়ে আমাদের দর্শকদের জানাতে চাই। তো স্যার, সেই সেই প্রসঙ্গে সে চাওয়া থেকে একটু জানতে চাই, এই যে আমরা কথা বললাম নকটার্নাল লেগ ক্রাম্পস এবং রেস্টলেস লেগ সিনড্রোম নিয়ে, এই দুটো সমস্যা থেকে স্যার মুক্তি পাওয়ার উপায় কি, কিংবা প্রতিরোধটা কিভাবে করা যায় একটু যদি বলতেন। প্রতিরোধের ক্ষেত্রে কয়েকটা বিষয়, যেমন আহ, যেগুলো এই সমস্যাগুলোকে বাড়ায়, যে সমস্যা যে অভ্যাসগুলো থেকে এই সমস্যাটা বাড়ে, সেইটার সেইগুলো অ্যাভয়েড করতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো যে ঘুমের যথাযথ সময় না দেওয়া। অনেকে আছে যে আমি যথাযথ মানে খুব অল্প সময় ঘুমের পিছনে দিচ্ছি, ঘুম সময়টা দিচ্ছি না, এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে অনেক সময় ক্যাফেইন খাই আমরা, ক্যাফেইন বা কফি, ঘুমের সময় কফি খেলে কিন্তু এগুলো অনেক সময় বাড়ে, বোথ দ্য কন্ডিশন বাড়তে পারে। এজন্য এটা না খাওয়া, লিস্ট ঘুমের সময় আমরা যেটা না খাই, বা যাদের সমস্যা থাকে তাদেরকে আমরা অ্যাভয়েডই করতে বলি। অ্যালকোহল তো আমাদের দেশে কম খাওয়া হয়, কিন্তু তারপরে অ্যালকোহল একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর আরেকটা বলি যে অ্যাভয়েড দ্য স্ক্রিনিং স্ক্রিন টাইম, মানে আহ, এই যে মোবাইল বা ডিভাইস যেটাই আমরা ব্যবহার করছি, কারণ এটা ঘুমের সময় এটা না দেখা, তাহলেও এটা কিছুটা প্রিভেন্ট করা যায়। আরেকটা বললে যে রেগুলার এক্সারসাইজ এটাকে এই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারে অনেক সময়। রেগুলার এক্সারসাইজের মধ্যে কিন্তু সবগুলো হতে পারে, ওয়াকিং হতে পারে, বাইসাইক্লিং হতে পারে, যোগা হতে পারে। যে কোনো একটা তাদের যদি করতে পারে তাহলে কিন্তু এইটা হেল্পফুল হয়। আরেকটা হচ্ছে যে যখন ঘটনাটা ঘটবে, যখন আমার এই আনপ্লিজেন্ট সেন্সেশনটা শুরু হবে, ওই সময় কিছু কিছু মেজার আছে, যেমন অনেকে ওই পাটাকে কিছুক্ষণ গরম পানিতে চুবিয়ে রাখা, তারপরে লেগ মাসাজ বলি, এটা মাসাজ করা একটা, এই মাসাজেও অনেকের উপকার হয়। আর বিদেশে কিছু কিছু নিউমেটিক কম্প্রেশন স্লিপ পাওয়া যায়, সেইগুলো হেল্পফুল। তো আমাদের সেটা খুব বেশি পাওয়া যায় না। আর এখানে একটা কেভিয়েট হচ্ছে, এই যে নকটার্নাল লেগ ক্র্যাম্প এবং রেস্টলেস লেগ সিনড্রোমের মধ্যে একটু ডিফারেন্সিয়েটটা করে ফেলা প্রথমেই এটা ইম্পর্টেন্ট। কারণ যদি নকটার্নাল লেগ ক্র্যাম্প থাকে, তার চিকিৎসা অ্যান্টিহিস্টামিন আমরা ব্যবহার করি, যে ডাইফেনহাইড্রামিন। সেটা আবার মানে যদি এটা আরএলএস হয়ে থাকে, মানে রেস্টলেস লেগ সিনড্রোম হয়ে থাকে, তাহলে সেটাকে কিন্তু আরো ক্ষতি করবে। এই জন্য এই জায়গাটায় একটু ডিফারেন্সটা হয়, যে কোনো একজন ফিজিশিয়ানের সাথে কথা বলে, এটা রিমাটোলজিস্ট স্পেশালি, তাদের সাথে কথা বলে এটা যেটা আমার কোনটা, এটা একটু ডিফারেন্সিয়েট করে নিতে পারলে অনেক সময় রোগীরা বুঝতে পারেন না। তো এটা তাদের জন্য, ম্যানেজমেন্টের জন্য সুবিধা হবে, এবং এটাও একটা প্রতিরোধের উপায় বলবো। অসংখ্য ধন্যবাদ স্যার।
স্যার আমাদের আরো কিছু প্রশ্ন এসেছে, আমি একটু প্রশ্ন নিতে চাই। আব্দুর রহমান তিনি লিখেছেন, আমার এইজ 37, 5 ইয়ার্স যাবত রাতে আমার নি ব্যাক পোস্টেরিয়র পেইন স্টার্ট হয়, সকালে উঠে ভালো হয়ে যায়। কিছুদিন আহ টানা রাতে এমন হয়, আবার কিছুদিন ভালো থাকে। এভাবে 5 বছর চলছে। নি এক্স রে নর্মাল, ইএসআর 9, ডব্লিউবিসি, আরবিসি, প্লাটলেট, হিমোগ্লোবিন উইদিন নর্মাল রেঞ্জ, সিআরপি 2, অ্যান্টি-সিসিপি লেস দ্যান 40, নেগেটিভ, আরএ টেস্ট নেগেটিভ, ভ্যালিউ 8। স্যার এটা কি হতে পারে? এটা আহ, মানে আপনার বর্ণনা শুনে এটা যদি আরেকটু ভালো করে আপনার সাথে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু আমার বর্ণনা শুনে আমার কাছে মনে হচ্ছে যে আপনার এটাও কিন্তু এই ধরনের একটা কন্ডিশন হওয়ার সম্ভাবনা আছে। এই যে আমি যেটা এখন বর্ণনা দিলাম সেটা রেস্টলেস লেগ সিনড্রোম, এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি যে যে ছোট ছোট ওষুধগুলো বললাম এগুলো কিন্তু বিশেষ করে প্রিগাবালিন বা এই ধরনের ওষুধগুলো আপনি নিতে পারেন, এটা কার্যকারিতা ভালো হতে পারে। তবে অবশ্যই আমি বলবো যে একজন ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে এই আপনার আন্ডারলাইং অন্য কোনো নিউরোলজিক্যাল অথবা অন্য কোনো ডিজিজ আছে কিনা সেটাও আমাদের একটু খুঁজে দেখতে হবে। বাতের রোগ মনে হচ্ছে, বাতের রোগ হলে এই ধরনের এন্টিটি হবে, আর যদি বাতের রোগ না হয়ে থাকে বা ভেতরের কারণটা খুঁজতে গিয়ে নিউরোলজিক্যাল কোনো কারণ আছে কিনা সেটাও একটু আমাদের খুঁজে দেখতে হবে। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আরেকজন দর্শক এনামুল হক লিখেছেন, আমার মা লুপাস পেশেন্ট, সে 2 বছর যাবত মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছে, কিন্তু তার খুব একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তার হাতে পায়ে ব্যথা আছে, চোখে ঝাপসা দেখছে, রাতে ঘুম হয় না, বিভিন্ন ধরনের সমস্যায় সে ভুগছে। আমি আমার মাকে ভালো রাখার জন্য ভালো কোনো পরামর্শ চাই। আমি এই কথাটাই গুরুত্বের সাথে বলবো যে আহ, আসলে তো ভালো রাখতে পারাটা এটা আল্লাহ তাআলার ইচ্ছাই হবে। তবে আমাদের দিক থেকে চেষ্টাটা যেটা থাকবে যে আপনি একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ, স্পেশালি রিমাটোলজিস্টের পরামর্শটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলিস্টিক কেয়ার যে ব্যাপারটা এটা আপনার আমি সকলের প্রতি সম্মান রেখেই বলছি, কারণ এটা যেহেতু লুপাস এই পেশেন্ট গুলোর প্রধান চিকিৎসক রিমাটোলজিস্টগণ, সেহেতু তাদের তত্ত্বাবধানে থেকে যদি আপনি চিকিৎসাটা নেন তাহলে ভালো হবে। মেডিসিন স্পেশালিস্টরাও আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা দিচ্ছেন, কিন্তু হলিস্টিক কেয়ার যেটা নিতে গেলে রিমাটোলজিস্টের পরামর্শ আপনার নিতে হবে। আপনি আপনার আমাদের বাংলাদেশে যে সমস্ত রিমাটোলজিস্ট এখন প্রায় 35-36 জন রিমাটোলজিস্ট আছেন এখন বাংলাদেশে, তো এই রিমাটোলজিস্ট সবাই খুবই ইকুইপড এবং সবাই এই লুপাস পেশেন্ট ম্যানেজ করতে খুব ভালো দক্ষ। আপনি আপনি কষ্ট করে আপনার এলাকার আশেপাশে কাছাকাছি যেখানে আপনার রেগুলার ফলো আপ করতে সুবিধা হয় এখানে এরকম একটা জায়গায় আপনি একজন রিমাটোলজিস্টের পরামর্শ নেন, এটা আমার ভালোভাবে মনে করি। অসংখ্য ধন্যবাদ ডক্টর এমডি জাহিদ আমিন স্যার। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে বিদায় নেওয়ার আগ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি স্যার? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা অনেক সময় শরীরের অল্প অল্প অসুবিধাগুলোকেও নেগলেক্ট করি, এবং এই নেগলেক্ট করার কারণে ধীরে ধীরে এটা অনেক সময় অনেক জটিলতা দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় যে এই এটার জন্য অযাচিত ঔষধ খাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। যেহেতু বাংলাদেশে একমাত্র দেশ যেখানে অবাধ দা কাউন্টার, সবকিছু অবাধ দা কাউন্টার, যে কোনো ওষুধ মানুষ নিয়ে খেতে পারে। তো এটা এইটা অনেক সময় একটা ক্ষতিকর প্রতিক্রিয়া তৈরি হয়। সেজন্য আহ সমস্যা অল্প হলেও চিকিৎসকের কাছে যাওয়ার প্রবণতাটা বা সচেতনতাটা তৈরি হলে আমি ভালো মনে করি। এটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো। ধন্যবাদ স্যার, আপনার চাওয়াটি পূরণ হোক। আমরা সকলে সচেতন হই এবং চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নেই। আমরা কোনো ভুল চিকিৎসা না নেই, সকলে ভালো থাকি, সুস্থ থাকি, এটাই আমাদের সকলের চাওয়া। এবং স্যার আপনাকেও ধন্যবাদ জানাই, আপনার সার্বিক সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক এতক্ষণ সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, এবং আজ ছিল 53তম পর্ব। আমরা কথা বলেছি নকটার্নাল লেগ ক্র্যাম্পস ও রেস্টলেস লেগ সিনড্রোম, রাত্রিকালীন বাত, উপসর্গ এবং প্রতিকার, এই বিষয়টি নিয়ে। আশা রাখছি আমাদের পুরো আলোচনাটি ফলপ্রসূ ছিল। আমাদের আজকের আয়োজনের সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসেক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.